ট্রেনিংটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে বলবো, কারণ এই ট্রেনিং এর উপরে কোনো আমাদের আনেওয়ালা টাইমে আমাদের টিম ডেভেলপমেন্ট হবে। সো প্লিজ স্যার কাম অন। So thank you so much everyone. আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। ভালো আছেন তো? তো সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। পুজো কেমন কেটেছে সবার? হ্যাঁ হ্যাঁ, অনেকের মনে হয় ভালো কাটেনি না। ভালো কেটেছে তো পিছনে পুজো? আরে দাদা ভালো তো? যাক। তো এখন আমরা জানি সমগ্র বাঙালি জাতি যারা এখন উৎসবের আনন্দে একদম মশগুল হয়ে আছে, সবাই উৎসবে মেতে আছে, কিন্তু কাজের দিকে তাদের মন নেই। কিন্তু দেখুন ঠিক টাইম মতো 3 বেলা খাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছেন না যে 3 বেলা আয়েশ করে খাচ্ছি, কদিন পরে এরকম চলতে থাকলে তাহলে কিন্তু খাওয়াটা আর পাবে না, ঠিক কি না? তো এবার আজকে বেশি কিছু বলবো না, মেইন টপিক আসবে। আপনারা এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কোম্পানির সাথে যুক্ত আছেন, তাই তো? কিন্তু আজকে আপনারা ভাবুন আপনারা একদম নতুন, প্রত্যেকের কিন্তু অলরেডি একটা বেস আছে। আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে যারা রয়েছেন অ্যাডভান্স লেভেলে আছে, মানে কারো 2 জনের টিম আছে, কারো 5 জনের টিম আছে, কারো বা 50 জনের টিম আছে, কারো বা 100 জনের টিম আছে, কারো বা 500 জনের টিম আছে এখানে বসে রয়েছে, তাই তো? কিন্তু আপনারা মনে করুন যে আজকে আপনারা ইএলএস এ একদম নতুন, একদম বেস লেভেল থেকে শুরু হবে। এবার কিছু কিছু জিনিস যেটা না বললে নয়, যে জিনিসগুলো বেসিক একদম কমন জিনিস, সেইগুলো কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে। যদি আপনি না জানতে পারেন তাহলে কিন্তু কোনোদিনই এখান থেকে সাকসেস পাবেন না। কি বললাম বুঝতে পারছেন? বেসিক কিছু জিনিস শিখতে হবে। সবার প্রথম যে 3টে জিনিস আমি প্রত্যেকটা মিটিং অনলাইন বলুন বা অফলাইন বলুন আমি একদম শুরু করার পাশেই বলি যে 3টে জিনিস লাগবে, 100% করে দিতে হবে। প্রথম 100% কি বলি? বিশ্বাস। এই বিশ্বাসটা কিসের উপরে? কোম্পানির উপরে। আপনাকে কোম্পানির উপরে 100% বিশ্বাস রাখতে হবে। যার 99.99% বিশ্বাস থাকবে, 1% যদি কম থাকে তাহলে সেখান থেকে সাকসেস পাবে না। পুরো 100% বিশ্বাস করতে হবে। ঠিক যেরকম বিশ্বাস একটা অন্ধ মানুষ তার লাঠির উপর করে, একটা অসহায় মানুষ একজন স্বাবলম্বী মানুষকে পাশে চায়, ঠিক সেরকম বিশ্বাস কিন্তু এখানে দরকার। কি বললাম বুঝলেন? যদি সেই বিশ্বাস থাকে সো ইউ আর মোস্ট ওয়েলকাম, যদি সেই বিশ্বাস না থাকে দরজা খোলা আছে, বেরিয়ে যান। দ্বিতীয়ত যদি কি বলি, সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে নলেজ বা জ্ঞান। আপনার পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি এলএস থেকে সাকসেসফুল হতে পারবেন না। এবং তৃতীয়ত যেটা সেটা হচ্ছে 100% আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। অনেকে এই 3টে জিনিসের জন্য কিন্তু সাকসেসফুল হতে পারে না। তো আজকের এই 3টে টপিকের উপর কথা বলবো। প্রথমটা, আপনারা এখানে যারা রয়েছেন বা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেক উদ্দেশ্যে মনে মনেই বলুন বা এখানে যারা প্রেজেন্ট তারা জোরেই বলুন, কোম্পানির উপর আপনাদের কি 100% বিশ্বাস আছে? Yes! আরো যেটা শুনতে চাই। Yes! থ্যাংক ইউ। এবার যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি, 100% নলেজ, এবং তৃতীয় প্রসঙ্গ বললাম 100% আত্মবিশ্বাস। এই নলেজ বা জ্ঞান অর্থাৎ এর মানে কি? এই নলেজ বা জ্ঞান মানে হচ্ছে এই না যে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, আপনাকে ইংরেজি জানতে হবে, আপনাকে মোবাইল ফোন চালাতে জানতে হবে, আপনার ভালো মানে কি বলবো ভালো এডুকেটেড হতে হবে, শিক্ষিত হতে হবে, এরকম কোনো ব্যাপার না। ইএলএস সম্বন্ধে আপনার 100% নলেজ থাকতে হবে। ইএলএস এর যে প্ল্যাটফর্ম আছে, ইএলএস এর যে ট্রেনিং সেশনগুলো আছে, সেখানে এই কাজটা করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, কোনো রকম আদার্স প্ল্যাটফর্মে জ্ঞানের দরকার হয় না। শুধুমাত্র ইএলএস থেকে সাকসেস পাওয়ার জন্য আমাদের যে ট্রেনিং পার্টগুলো আছে সেগুলোকে ফলো করে কাজে লাগালে কিন্তু আপনি এখান থেকে গেনার হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। এবার শুধু শিখলে হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। আপনি শিখছেন, আপনার ভিতরে নলেজ আছে, কিন্তু আপনার কনফিডেন্স নেই যে আমি পারবো, তাহলে কিন্তু হবে না। শুধু শিখলে হবে না, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সেটাকেও কাজে লাগাতে হবে, ইউজ করতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আমি সারা জীবন পড়াশোনা শিখলাম, স্কুলে গেলাম, 12 মাস পড়াশোনা করলাম, টিউশনি নিলাম, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আমি কিছু না লিখে চলে আসলাম, আলটিমেটলি আমার রেজাল্ট কি আসবে? 0, তাই তো? কিন্তু এখানে আপনারা প্রত্যেকে অ্যাডাল্ট, এখানে কাউকে সেরকম ভাবে বোঝানো লাগবে না যে ভাই এসো কাজ করো, ঠিক আছে, নিজের জীবন তৈরি করো, নিজের জীবন গড়ো। কেউ কাউকে বলবে? আমি যদি একটা কথা বলি খারাপ লাগবে। এই সরাসরি ম্যাডাম 50+ এজ আছে, ম্যাডাম এজ কত আছে? মেয়েদের বয়স জিজ্ঞেস করে তাও বলো, বয়স কত ম্যাডাম? 50। তাহলে 50+ এনার এজ আছে, এনার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, বারুইপুর। উনি সকাল 8টা 10টায় বারো, কটায় বারো ছিলেন? সকাল 10টায় বারো জন, বিকাল 3টে অফিসে এসেছেন। এনার কি দরকার পড়েছে?
এনার কি দরকার পড়েছে? সকালবেলা যে মানুষটা বর্ধমান থেকে এসেছে, স্পেশালি হ্যান্ডিক্যাপ পারসন, সকালবেলা ট্রেন জার্নি করে এসেছে, বিকালে ট্রেন পাবে না বলে মিটিং অ্যাটেন্ড করার আগে বেরিয়ে গেছে এখান থেকে আমাদের সেমিনার নিয়ে, তাহলে তার কি দরকার পড়েছে? আপনার কি দরকার পড়েছে বলুন? আপনারা তো প্রত্যেকে একটা ওভারেজ এজে তো আছে, একটা বয়স্ক হয়েছে নাকি, তাহলে কি দরকার পড়েছে? তাহলে আজকে মেইন প্রসঙ্গে আসবো যে কিভাবে কাজটা করবে। জয়েন তো হয়েছে, কিন্তু কাজটা কিভাবে করতে হবে সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শুনবেন যে কিভাবে কাজটা করতে হবে। সবার প্রথম আপনি যে যুক্ত হয়েছে, এর সাথে সাথে যেটা আপনাদের করতে হবে, প্রথমত একটা খাতা তৈরি করতে হবে। কি নিতে হবে? খাতা। সে খাতা 10 টাকা হোক, 5 টাকা হোক বা 20 টাকা হোক, একটা খাতা আগে আপনাকে নিতে হবে। কি বললাম বুঝতে পারছেন? একটা খাতা করবেন। আপনি লেখাপড়া জানেন না বা কিছু এরকম কোনো ব্যাপার না, একটা খাতা করতে হবে আগে। যে খাতার প্রথমেই একদম সুন্দর করে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড লেখা থাকবে, ওই খাতায় শুধু ইএলএস এর কাজই হবে। কোনো আলু পটল পেঁয়াজের হিসাব হিসাব ওখানে লিখতে গেলে কিন্তু চলবে না, তার জন্য আলাদা খাতা। ইএলএস এর খাতা মানে শুধু ইএলএস এর কাজই ওখানে লেখা থাকবে, আর কিচ্ছু লেখা থাকবে না। কি বললাম বুঝতে? পুরো সেপারেট আলাদা খাতা করবেন। এবার খাতার প্রথম কাজ কি? একদম খাতার প্রথম পৃষ্ঠায় উপরে ইএলএস মার্কেটিং হেডিং করে নিচে আপনার স্বপ্নগুলো লিখবেন। প্রথমে লিখবেন ইএলএস মার্কেটিং, নিচে লিখবেন স্বপ্ন, আমার স্বপ্ন। ঠিক আছে? খানিকটা কেমন একটা অকওয়ার্ড লাগে যে আমার এখন 60 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে আমি খাতায় স্বপ্ন লিখবো। তো যদি তুমি মনে করো যে তোমার লাইফে স্বপ্নগুলো পূরণ করতে হবে, তাহলে তোমাকে এইগুলো করতে হবে। আর যদি মনে করো যে না লিখে আমি মগজে কি স্বপ্ন পূরণ করবো, হবে না। চ্যালেঞ্জ করে দিচ্ছি, হবেই না, পারবে না। স্বপ্নগুলো লিখবে যে তোমার জীবনে কি কি স্বপ্ন আছে, আর চেষ্টা করবে পার ডে ওই খাতায় একটা করে ড্রিম এখানে লেখা, ওই লাইনটা পুরো পৃষ্ঠাটা ভর্তি করবে। মানে এরকম খাতা একদম পুরো পৃষ্ঠা ভর্তি করবে। কি বললাম বুঝতে পেরেছো? একদম পুরো পেজ ভর্তি করবে। কি স্বপ্ন? অনেকের জীবনের স্বপ্ন থেকে একটা ভালো গাড়ি হবে, একটা বাড়ি হবে, একটু ব্যাংক ব্যালেন্স থাকবে, ব্যাস এটাই স্বপ্ন, হয়ে গেল, স্বপ্ন শেষ, আর কিছু নেই। এই তিনটে স্বপ্ন না, পুরো খাতা যেন ভর্তি হয়, এমন স্বপ্ন লিখতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? স্বপ্ন মানুষের অনেক কিছু থাকে। যেরকম আমার স্বপ্নে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো তো আছে, তারপরে যদি স্বপ্নের কথা যদি বলি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, ইএলএস ফাউন্ডেশনের হাত ধরে যারা সমাজের অসহায় মানুষ, অবহেলিত মানুষ, তাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে? যারা পড়াশোনা করেছে একটা ভালো চাকরি বাকরি পাচ্ছে না, তাদেরকে ইএলএস এর সিস্টেমটাকে দেওয়া, এরকম স্বপ্ন লিখে রাখবো আমরা। কি বললাম বুঝতে পারছেন? এর বাইরে আপনার পার্সোনাল স্বপ্ন যদি থাকে যে আমার মায়ের জন্য একটা বাড়ি করে দেবো, আমার বাবার জন্য একটা আলাদা বাড়ি করে দেবো, ঠিক আছে, তাদের জন্য আলাদা সুন্দর সুন্দর রুম থাকবে, প্রত্যেকটা স্বপ্ন এই খাতায় লিখবেন। প্রথম কাজ হবে স্বপ্ন লেখা। ফার্স্ট সেটা হচ্ছে ড্রিম। আপনাকে ড্রিম সেট আপ করতে হবে। যেমন আপনারা যেদিন প্রথম অফিসে এসেছিলেন, আজকে ডিউরেশনটা কিন্তু লং হবে, ঠিক আছে? আপনারা যেদিন প্রথম অফিসে এসেছিলেন, আপনারা রুটম্যাপ করেছিলেন তো যে আমাকে প্রথমে বাড়ির থেকে বেরিয়ে আমার নিয়ার বাই স্টেশন যেতে হবে, সেখান থেকে ট্রেন ধরে আমাকে শিয়ালদা থেকে ট্রেনে বা বাসে বারাসাত থেকে চাপাডালি থেকে টোটো ধরে অফিস, তাই তো? একটা রুট ম্যাপ করেছিলেন, কিন্তু বাড়িতে বসে, রাস্তায় বেরিয়ে করেছিলেন, বাড়িতে বসে করেছিলেন। তো ঠিক এখানেও ঠিক তাই, আপনি বাড়ি থেকে বসে রুট ম্যাপ করে যেমন গন্তব্যস্থল গেলে সেটা অফিসে পৌঁছেছিলেন, তেমন আপনার জীবনের লক্ষ্য কি? স্বপ্ন পূরণ আপনার জীবনে। তাহলে সেই স্বপ্ন পূরণগুলো করার জন্য একটা রুট ম্যাপ করতে হবে নাকি? তো সেই রুট ম্যাপটা যদি না করেন তাহলে কিন্তু জায়গা মতো এগোতে পারবেন না। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল স্বপ্ন। এবার কি হয়, আপনারা জয়েনিং তো করছেন কিন্তু প্রপারলি ভালোভাবে কাজটা করতে পারছেন না। তাহলে প্রথম কাজ কি বললাম? খাতা তৈরি করবেন, খাতা কিনবেন, খাতায় প্রথম পেজে কি লিখবেন? স্বপ্ন। এবার দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং করবেন। এই লিস্ট বিল্ডিং করা মানে এই না যে বাড়ি ইমারত বানানো 5 তলা 10 তলা। এই লিস্ট বিল্ডিংটা হচ্ছে, প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে তো, মোবাইল ফোন কম বেশি ব্যবহার করেন প্রত্যেকেই। মোবাইলের কন্ট্যাক্ট লিস্টটা খুলবেন, ঠিক আছে? মোবাইলের কন্ট্যাক্ট লিস্টটা খুলে সেখানে যাদের মোবাইল নাম্বার নামগুলো সেভ করে রাখা রয়েছে সেইগুলো একটা জায়গায় লিস্ট করবেন, খানিকটা রাখবেন, 3টে ভাগ করে নেবেন। কি বললাম বুঝলেন? 3টে ভাগ। প্রথম ভাগ হচ্ছে ধরুন হট মার্কেট, সেকেন্ড ভাগ হচ্ছে কোল্ড মার্কেট, আর 3 নম্বর ভাগ হচ্ছে ফ্রেশ মার্কেট। এবার বলি, এই প্রথম ভাগে যারা হট কোল্ড ফ্রেশ বুঝতে পারবেন তাদের সুবিধা। এই প্রথম ভাগে তাদের নাম লিখবেন, যারা আপনার আত্মীয় স্বজন পরিজন তাদের নামগুলো এখানে লিখবেন, ঠিক আছে? প্রথমে থাকবে নাম, বাংলায় লিখছি, ঠিক আছে?
তারপরে থাকবে তার ফোন নাম্বার, তারপর থাকবে তার সাথে কি সম্পর্ক, মামা, কাকা, ভাই, বোন, ঠিক আছে, তার সাথে তার যে সম্পর্ক সেটা আপনি সেখানে লিখে রাখবেন। কি বললাম বুঝতে পারলেন? তাহলে হট মার্কেটে কাদের নাম লিখছেন? আমার রিলেটিভের নামগুলো লিখছেন, যে ভাই, বোন, বাবা, মা, পিসি, প্রত্যেকের এখানে এটা হচ্ছে আপনার রিলেটিভ জোন, একদম রিলেটিভ, খুব কাছে, ক্লোজ, ঠিক আছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কোল্ড মার্কেট। কোল্ড মার্কেটটা কি? যারা ফ্যামিলি থেকে একটু দূরে যারা, যেমন বন্ধু বান্ধব, তাই তো, বা পাড়া প্রতিবেশী, হয় না? আমরা যখন কোনো মারাত্মক বিপদে পড়ি কোথায় ছুটি? ফ্যামিলি মেম্বারদের কাছে। তারপর এরা পাশে না পেলে কাদের কাছে যায়? বন্ধু বান্ধবদের কাছে যায়, তাই তো। তাহলে আমাদের এবার সেকেন্ড টার্গেট কি? সেকেন্ড হচ্ছে কি কোল্ড মার্কেট। এখানে কাদের থাকবে? যারা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এখানে তাদের রাখবেন সেকেন্ডে। সেম একই নাম, মোবাইল নাম্বার, তার সাথে আপনার কি সম্পর্ক এটা পাশে লিখে রাখলেন। আর ফ্রেশ মার্কেটটা হচ্ছে একদম নতুন, একদম নতুন। দেখুন এই দুটো জায়গা, হট আর কোল্ড, মানে আপনার রিলেটিভ জোন এবং আপনার ফ্রেন্ড জোন, এটা কিন্তু লিমিটেড থাকে, এটা কিন্তু খুব বেশি বাড়ে না। কিন্তু ফ্রেশ মার্কেট যেটা, সেটা কিন্তু আপনাকে বাড়াতে হবে প্রতিদিন। ফ্রেশ মার্কেট কি? যাদের সাথে আপনার নতুন আলাপ হলো, বা ট্রেনে বাসে যাচ্ছিলেন, হঠাৎ করে পরিচয় হলো, তারা নাম্বারটা বলো, তাদের নাম্বারটা দাও, নাকি? এটাকে বলা হচ্ছে ফ্রেশ মার্কেট। তাদের নাম্বারগুলো এখানে তুলে নিলেন, তার নাম, পাশে আপনার সাথে কোথায় দেখা হয়েছিল বা কি ডিটেলস সংক্ষেপে লিখে দিলেন, যাতে করে আপনি পরে বুঝতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে তিনটে করে আপনারা কি করলেন? লিস্ট বিল্ডিং করলেন। এবার যদি মনে করেন এইগুলো একসাথে পাট করে করবেন, পাট না করে একসাথে করবেন, সেটাও করতে পারেন। কিন্তু যদি পাট করে রাখেন আপনার সুবিধা হয়। কি বললাম বুঝতে পারছেন? তাহলে তিনটে লিস্ট করলেন আপনি। এবারে এই ফ্রেশ মার্কেটে কি করবেন? আমি একদম লাস্ট ফ্রেশ মার্কেটে আসবো। এবারে এই যে লিস্ট বিল্ডিংটা করলেন, এর কিছু উপকারিতা আছে, কিছু উপকারিতা। যেমন উপকারিতাগুলো বলি, ধরুন আপনি যেহেতু ডায়েরিটা থাকে সবসময় আপনি ক্যারি করতে পারবেন, ঠিক আছে। ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন, মোবাইলটা হারিয়ে ফেলেছেন, বা মোবাইলটা জলে পড়ে নষ্ট হয়ে গেছে, 7 থেকে 2 দিন টাইম লাগবে, এদিকে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট করতে বসে, আপনার তো মোবাইলটা নেই। অনেক সময় দেখা যায় জিমেইলের পাসওয়ার্ড আমি চ্যালেঞ্জ করে বলি কারণ মনে নেই, সব ফরওয়ার্ড পাসওয়ার্ড মানে। জিমেইল যারা ইউজ করেন তাদের পাসওয়ার্ড আমার নিজেরই মনে নেই, জিমেইলের পাসওয়ার্ড কে, যে ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড মারবো, মোবাইল নাম্বার ওটিপি দেবে, সেই ওটিপি দিয়ে লগইন করবো, তাই কিনা সুজিত ম্যাক্সিমাম লোকের। কিন্তু এই যে কন্ট্যাক্ট লিস্ট, যাদের নাম্বারগুলো কন্ট্যাক্টে থাকে, অনেকে জিমেইলে সেভ করা থাকে, দেখা যাচ্ছে কন্ট্যাক্টে 1000 জনের নাম্বার আছে, কিন্তু মোবাইলটা বাই চান্স ফরম্যাট হয়ে গেলে বা ফরগট হয়ে গেলে সেখানে দেখা যাচ্ছে 1000 জন থেকে অলরেডি 500 জন বাদ চলে যায়, 500 জনের নাম্বার থাকে, এরকম কিন্তু হয়। কিন্তু আপনি যদি খাতায় নোট করে রাখেন, তাহলে সবার নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন। কি বললাম বুঝলেন না? কতটা কি বললাম বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকের নাম্বার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার কি হয়, আরেকটা দ্বিতীয় উপকারিতা বলি, তাহলে নাম্বার তো পাচ্ছেন, মোবাইল হারিয়ে যাওয়া যাই হোক, একটা নাম্বার পেয়ে যাচ্ছেন। এবার দেখা যাচ্ছে এই জায়গায় আপনার রিলেটিভ জনের মধ্যে আপনার 3টে মামা, বড় মামা, ছোট মামা, মেজো মামা, ঠিক আছে। এবার আপনি মোবাইলে সেভ করে রেখেছিলেন শুধু মামা 1, মামা 2, মামা 3 বলে, কিন্তু কোনটা বড় কোনটা ছোট কোনটা মেজো বুঝতেন না, ঠিক আছে। কিন্তু যখন খাতায় লিখবেন, নাম্বারের পাশে টুক করে একটু বড় মামা বলে যদি লিখে দেন, আপনার ধরুন ফার্স্টে বড় মামাকে জানাবেন। আমার এরকম অনেক সময় হয়, যে কোনো একটা বিষয় আগে বড় মামার জানাবো, তারপর ছোট মামার জানাবো, তাহলে ছোট মামার কাছে আগে ফোন করবো, তাহলে এই হচ্ছে ছোট মামা। কিন্তু ওই 3টে নাম্বারে ফার্স্টে কনফিউজ, 3টে নাম্বারই ডায়াল করে দেখতে হবে যে ভয়েসটা পর থেকে কার আসে, বড় মামা, ছোট মামা না ছোট মামার বউ, নাকি কনফিউজ হয়ে যায়। এবার গেল এটা ফ্রেন্ড জোন, বুঝে গেছেন যে এটা এখানে কাদের নাম লিখতে হবে সেকেন্ডে। আর 3 নাম্বার ফ্রেশ মার্কেটটা কি? এখানে চেষ্টা করবেন প্রতিনিয়ত, প্রতিদিন অন্তত 1 থেকে 2 জন ব্যক্তির নাম ওখানে ইনক্লুড করার, নাম তোলা। কি বললাম বুঝতে পারলেন? কারণ আপনার হট মার্কেট একদিন শেষ হয়ে যাবে, কোল্ড মার্কেট একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ফ্রেশ মার্কেট কিন্তু আপনাকে প্রতিনিয়ত বাড়াতে হবে। কি বললাম বুঝতে? প্রতিনিয়ত। আপনি দেখুন আজকে যেমন ট্রেনে এসেছেন, আপনি যে মানুষের পাশে বসে এসেছিলেন তাকে আপনি চিনতেন? তাকে যদি বলতেন যে দাদা বা দেখি তোমার কাছ থেকে জল পাওয়া যায়, জল হবে, দুজন কথা বলে তার সাথে একটা আলাপ করে তার নাম্বারটা নিতে পারতেন নাকি? এই যে নিয়েছেন, ঠিক আছে, হাততালি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তো ফ্রেশ মার্কেটের নামটা অ্যাড করতে হবে, আপনি নিয়েছেন নাম্বারটা, এবার ওই নাম্বার একটা কাগজে লিখে, কোথায় দুদিন পরে ওই কাগজ চলে যায়, ব্যাগ চলে যাবে, নিজেও খুঁজে পাবেন না, কিন্তু একটা খাতায় যদি লিখে রাখেন সেটা আপনি টাইম পাবেন। কি বললাম কথাটা বুঝতে পারলেন? তাহলে এইবারে তো আপনি প্রথম কাজ কি করলেন? আমি প্রথমে কি বললাম? লিস্ট বিল্ডিং, তাই তো? একদম 1 নাম্বার। তাহলে বোঝা গেল কি বলেছি? প্রথমে বললাম 1 নম্বরে সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং।
তাহলে 1 নম্বরে বললাম কি লিস্ট বিল্ডিং। এবার 2 নম্বরে আপনাকে কি করতে হবে, আপনি যে লিস্টটা তৈরি করেছিলেন, এইদিকে যে লিস্টটা আপনি তৈরি করেছিলেন ওই লিস্টে হট মার্কেট, কোল্ড মার্কেট, ফ্রেশ মার্কেট ধরে ধরে প্রত্যেককে ইনভাইট করতে হবে। কি করতে হবে? ইনভাইট করতে হবে। সবাই একটু বলুন কি করতে হবে? ইনভাইট মানে কি আছে? আমন্ত্রণ। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ। তাহলে প্রথমে কি করলেন? লিস্ট বিল্ডিং। সেকেন্ডে করছেন কি? ইনভাইট মানে আমন্ত্রণ করছেন। যে আমি একটা ম্যাডাম লেখাতে পারি, ভিডিও হচ্ছে পরে ভিডিও থেকে দেখে দেখে লিখে নেবেন ভাই। এইবারে এই ইনভাইট থেকে কি করতে হবে, যে আপনি আপনার ধরুন মামাকে কাজটার বিষয়ে আগে জানাবেন, ঠিক আছে, বা ধরুন আপনার কোনো রিলেটিভ কাছের কোনো আত্মীয় তাকে কাজটা জানাবেন, কাজটার সম্বন্ধে অবগত করাবেন, তাই তো? তাহলে সেখানে আপনি যে হট মার্কেট থেকে ফোন করলেন, তাকে ফোন করে তাকে ইনভাইট করলেন। এবারে ইনভাইটের সেশনটা আলাদা, পুরো আলাদা। ইনভাইটে একটা আলাদা ট্রেনিং আছে, সেটা আমি লাস্টে শেখাচ্ছি ইনভাইট কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে ধরুন আপনার হট, কোল্ড, ফ্রেশ এই তিনটে মিলিয়ে ধরুন আপনার কাছে 100 জনের নাম্বার আছে। তাহলে আপনার কাজ কি হবে? এই 100 জনকে বিজনেসে ইনভাইট করা অথবা ইএলএস সম্বন্ধে জানানো। আপনি যে ইএলএস করেন, যদি সেটা আপনার রিলেটিভ বা আপনার এলাকার লোকজন যদি না জানবে, তাহলে কি করে হবে বলুন? আমি যে একটা ভালো কাজ করছি, আমি একটা ভালো কাজের সাথে যুক্ত আছি, সেটা তো লোককে জানাতে হবে। কারণ যত বেশি পরিচিতি তত বেশি বিজনেস। বুঝা গেল? তাহলে আপনি কি করলেন? ইনভাইট করলেন। ধরুন আমার লিস্টে আজিজুল্লাহ রয়েছে, আমি আজিজুল্লাহকে ফোন করলাম, জাইজুল্লাহ ধরো আমার বন্ধু ভাই কোল্ড মার্কেট, ঠিক আছে, জাইজুল্লাহ, আজিজুল ভাই আমি যেরকম একটা ভালো কাজের সন্ধান পেয়েছি, দেখছিলাম কাজটা খুব ভালো, তো আমার মনে হয় যে এখানে কাজ করলে আমি ভালো কিছু করতে পারবো, তো চল না একদিন গিয়ে দেখে আসি কি আছে, ঠিক আছে? তোকে নিয়ে আসলাম ন্যাচারালি ইনভাইট করে, যেহেতু আমার বন্ধু হয়, কাছের ক্লোজ ফ্রেন্ড, বললে এক কথায় চলে আসবে। সবারই এরকম জন আছে, কিন্তু আপনারা আত্মবিশ্বাসীর কারণে বা আত্মবিশ্বাসী না হতে পারে কারণ তারা ইনভাইট করেন না, ভাববেন যদি বলি সারা কি ভাববে, তার নেই কি বললে আমাকে তো বুঝিয়ে দেবে নাকি? এবার সেও তাই দরকার কিভাবে এটা করে ভালো, যা করছিস তাই করতো তখন বলতে দেখ ঘুরে তো আসছি এতগুলো বছর, কোনো তো পরিবর্তন হচ্ছে না, সেই নুনান্তে পান্তা পড়েছে, তার থেকে বরং এটাই ট্রাই করে দেখি না, চল যায়। কি বললাম বুঝে গেল? তাহলে সেকেন্ড নাম্বার কাজ কি হচ্ছে? ইনভাইট। আমি কি করছি? ইনভাইট করছি। এবারে ইনভাইট যে আমি করব, 3 নম্বরের কাজ কি? ইনভাইটের পরে 3 নাম্বার কাজ হচ্ছে বিওপি। বিওপির পুরো নাম হচ্ছে বিজনেস অপরচুনিটি প্ল্যান। আমি ইনভাইট তো করছি, কিন্তু আমি তাকে সঠিকভাবে বিওপি দিতে পারছি না বা বিজনেস অপরচুনিটি প্ল্যানটা শো করাতে পারছি না। তো এখানে আপনাকে কি করতে হবে ভালো করে বুঝুন। প্রথমত যারা নতুন জয়েনিং হচ্ছে, নিজে নিজে বা একা একা কখনো বিজনেস প্ল্যান দিতে যাবেন না। আগে বিজনেস প্ল্যান কিভাবে দিতে হয় সেটা শিখবেন। যদি আপনার সিনিয়র বলে যে হ্যাঁ বিজনেস প্ল্যান দেওয়া ঠিক আছে, তাহলে আপনি বিজনেস প্ল্যান দিতে যাবেন। কিন্তু সিনিয়রকে সাথে না নিয়ে কোনোদিন একা একা প্রথম বিজনেস প্ল্যান দিতে যাবেন না, কোনোদিন যাবেন না। দরকার হলে যাকে ইনভাইট করছেন তাকে ইনভাইট করে অফিসে নিয়ে আসেন, অফিসে বিজনেস প্ল্যান দেন, কিন্তু নিজে দেবেন না। এবার দেখা যাচ্ছে এখানে সিনিয়র যিনি থাকবেন তারও একটা গুরুত্বপূর্ণ কর্তব্য আছে। ধরুন আপনারা কোনো এক জায়গায় গেলেন, গিয়ে দেখছেন আপনি আছেন, আপনার ডাউনলাইন আছে, মানে আপনার জুনিয়র আছে, তো একজন বিজনেস সম্বন্ধে জানতে যাচ্ছে। ডাউনলাইন কি করছে? সিনিয়রকে দেখিয়ে দিচ্ছে তাহলে তুমি প্ল্যানটা দাও, বা দিদি তুমি প্ল্যানটা দাও। ভুল। ওই জায়গায় সিনিয়রের কর্তব্য জুনিয়রকে দিয়ে প্ল্যানটা দেওয়া। কারণ যদি কোনো একটা জায়গায় সিনিয়র একটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে সিনিয়র কোনদিন প্ল্যান দেয় না। প্ল্যান দেয় কি? সেটা হচ্ছে জুনিয়র। কারণ জুনিয়র যদি ভুল করে, সিনিয়র সেগুলো দেখে পরে সংশোধন করতে পারবে, যে তোমার এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গাগুলো তোমাকে এইভাবে সংশোধন করতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু জুনিয়র যদি একেবারে ফ্রেশার হয় তাহলে কিন্তু না। দেখা যাচ্ছে জুনিয়র কাজ করেছে, দুটো একটা ট্রেনিং নিয়েছে, প্ল্যান দেওয়ার মতো উপযোগী বা বিশ্বাস সিনিয়রের ভরসায় যে একটা যদি প্ল্যান দেয় তাহলে কিছু করতে পারবে, তাহলে ওকে দিয়ে প্ল্যান দেওয়ানো যেতে পারে। বুঝতে পারলাম? তাহলে সেকেন্ড পার্ট কি হচ্ছে? ফার্স্টে করলেন লিস্ট, তারপরে করলেন ইনভাইট, তারপরে দিলেন কি? বিওপি মানে বিজনেস অপরচুনিটি প্ল্যান। এখানে 5টা ধাপ আছে, এরপরে এখনো দুটো আছে, 4, 5, ঠিক আছে? প্রতিটা ভাগের নাম্বার হচ্ছে 20 করে। কত করে? 20 করে। কত করে? 20। তাহলে প্রথম ধাপে আপনি কত পেলেন? 20।
5 20 হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? তাহলে প্রথমে 20, দ্বিতীয় 20 20 40, আপনি 3 নাম্বার ধাপ পর্যন্ত করে নিলেন, 60 আপনার হয়ে গেছে। তাহলে এইদিকে এখনো 40 বাকি। এবারে এখানে কি বিওপির পরে আপনার কি কাজ করতে হবে? বিজনেস প্ল্যান তো দিলেন, অনেক সময় বিজনেস প্ল্যান দেওয়ার পরে মেইন যে কাজ সেটা হচ্ছে ফলো আপ। কি করতে হবে? ফলো আপ। ফলো আপ করতে হবে। এই ফলো আপ জিনিসটা কি? আপনি প্ল্যান তো দিলেন, লিস্টও করলেন, ইনভাইটও করলেন, বিজনেস প্ল্যানটাও দিলেন, কিন্তু তাকে ফলো আপ করলেন না। ম্যাডাম শুনে নিন, কিন্তু তাকে ফলো আপ করলেন না। ফলো আপ করা মানে কি? যখনই বিজনেস প্ল্যান দিচ্ছেন, বিজনেস প্ল্যান দেওয়ার 24 ঘন্টার মধ্যে উইদিন 24 আওয়ার্স তাকে ফলো আপ করতে হবে। তার বাড়ি পৃথিবী যে প্রান্তে হোক না সেখানে যেতে হবে, একাই চলে যাবে যদি কেউ না যায়, ঠিক আছে? যে ফলো আপে গিয়ে কি কাজ হবে? যে সে যে এই যে বিজনেস প্ল্যানটা শুনেছে, এই বিজনেস প্ল্যানটা শুনেছে কি সিদ্ধান্ত নিয়েছে, বা তার কি কোনো জায়গায় অসুবিধা আছে, সে কি আরো কিছু জানতে চায়, এক্স্যাক্টলি সে কি চায়, সেটাই হবে এই ফলো আপের কাজ। প্রধান কাজ ফলো আপ। আপনার বিজনেসের এটা হচ্ছে কত নাম্বার পার্সেন্ট? 80%, মানে 80% জায়গায় কিন্তু আপনি আছেন। এখানে যদি ফলো আপে হেরে যান, তাহলে উপরে এগুলো কিন্তু সব লস হয়ে যাবে, কিছু পাবেন না। তাহলে ফলো আপটা আপনাকে ঠিকভাবে করতে হবে। আর ফলো আপ করতে গিয়ে কিন্তু নিজেকে পুরো তৈরি করে নিয়ে যেতে হবে। কারণ ফলো আপে যখন যাবেন, একটা মানুষকে যখন বিজনেস প্ল্যান দেবেন, যখন প্ল্যান দেবেন তখন সে সব বুঝবে, কিন্তু প্ল্যানটা দেওয়ার পরে সে যখন বাড়িতে গিয়ে প্ল্যানটা নিয়ে ভাববে, তার মনে অনেক কিছু প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো ফেস করবেন আপনি যখন ফলো আপ করতে যাবেন। ওই ফলো আপে গিয়ে যদি আপনি সেই সমস্ত প্রশ্নের সঠিকভাবে সলিউশন করতে না পারেন, এবং সলিউশন মানে যে শুধু প্রশ্নের উত্তর দেওয়া, তার মন যেন সন্তুষ্ট হয়, সেটা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তার মন স্যাটিসফাই হয়, সেরকম উত্তর তাকে দিতে হবে, তবে সে বিজনেসে আসবে, আদারওয়াইজ সে বিজনেসে আসবে না। তাহলে আপনার কাজকে ভালো করে ফলো আপটা করা। কি বললাম বুঝতে পেরেছেন? ফলো আপ যদি নিজে করতে না পারেন, সেখানেও আপনি সিনিয়রকে সাথে নিয়ে যাবেন। সিনিয়রকে নিয়ে গিয়ে বিজনেস প্ল্যান দিয়ে, স্যার আগে যে এরকম একজনকে একটা বিজনেস প্ল্যান দিয়েছিলাম, তো চলুন স্যার ফলো আপটা করে আসি, নাকি? সিনিয়র যদি বলে যাবো না, টাইম নেই, নিজেই চলে যাবে, গিয়ে ফলো আপটা করবেন। কি বললাম বুঝতে পারছেন? এই ফলো আপে কিন্তু আপনার 80% কাজ দাঁড়িয়ে আছে। কি বললাম বুঝতে পারলেন? 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে, একদিনও এদিক ওদিক হবে না। প্ল্যান দিচ্ছি আজকে বিকাল 5টায়, কালকে বিকাল 5টার মধ্যে ফলো আপ রাখতে হবে। এবার এই ফলো আপের মধ্যে যে কেন বলি 24 ঘন্টার মধ্যে, সেটাও জানতে হবে। কারণ এই 24 ঘন্টা খুব ভাইটাল। এই 24 ঘন্টা কিন্তু ও আরো 5 জনের সাথে প্ল্যানটা বলতে পারে, শেয়ার করতে পারে, সেখানেও নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 প্ল্যান সবার সাথে নেগেটিভে ভরা, নাকি? নেগেটিভ করে দিতে পারে যে কেউ, কিন্তু আপনাকে পজিটিভ রাখতে হবে 24 ঘন্টার মধ্যে ফলো আপে গিয়ে। কি বললাম বুঝতে পারলেন? ফলো আপে কাজ করলেন পুরো 100% দিয়ে। লাস্ট এন্ড ফাইনাল টাচ আপ। টাচ আপ বা মিটিং অ্যাটেন্ড। টাচ আপ বা মিটিং অ্যাটেন্ডটা কি? সবকিছু পরপর করে করলেন, লিস্ট বিল্ডিং করলেন, লিস্ট থেকে নাম্বার নিয়ে ইনভাইট করলেন, বিজনেস প্ল্যান দিলেন, খুব ভালোভাবে বিজনেস প্ল্যান দিলেন, তারপরে ফলো আপ করলেন। ফলো আপ করার পরে 5 নাম্বার 100%, যেটা যে 20% করলে আপনার 100% কমপ্লিট হবে, সেটা হচ্ছে টাচ আপ বা মিটিং অ্যাটেন্ড। তাকে টাচে আনতে হবে ইএলএস এর কোনো কর্মীর সাথে, যেই সংস্পর্শে আনবে, বা তাকে ইএলএস এর কোনো একটা মিটিং এ, সেটা অনলাইন হোক বা অফলাইন, বা ইএলএস এর কোনো সিনিয়র সাথে তার কন্ট্যাক্ট করে দিতে হবে। ওই যে টাস্কটা করিয়ে দিলেন, ওই যে সে পজিটিভ রেসপন্সটা পেয়ে গেল, সে এখান থেকে নড়বে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? সে এখান থেকে আর নড়বে না। বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো? এবার এই 5টার মধ্যে যদি কোনো একটাতে ঘাটতি থেকে যায়, আপনি লিস্ট করলেন, ইনভাইট করলেন না, হবে? আপনি ইনভাইট করলেন, বিজনেস প্ল্যান দিলেন না, হবে? আপনি লিস্ট করলেন, ইনভাইট করলেন, বিজনেস প্ল্যান দিলেন, ফলো আপ করলেন না, হবে? অনেকে কিন্তু আপনারা এই ভুলগুলো করেন, প্ল্যান দেওয়ার পর তার দিকে খোঁজও নেন না যে সে কি ভেবেছে বা সে কি সিদ্ধান্ত নিয়েছে। হতে পারে সেই মানুষটার টাকার কিছু সমস্যা আছে, সমাধানটা আমাকেই করে দিতে হবে, নাকি? তো এরকম ভাবে কিন্তু কাজ করতে হবে। এবার এই প্রত্যেকটা যে 5টা ভাগ যে দেখলেন, এই 5টা ভাগের মধ্যে প্রথম ভাগ কি বললাম? প্রথম ভাগ বলেছি লিস্ট বিল্ডিং কিভাবে করতে হবে, সেটাও বলে দিয়েছি। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কি আছে? ইনভাইট। তো আমি কাকে বেছে নিয়েছিলাম? আজিজুলকে। আমার লিস্টে কি আছে? আজিজুল। তো আজিজুল ধরুন আমার হট মার্কেট আছে, ঠিক আছে, মানে আমার রিলেটিভ জনের মধ্যে পড়ে।
তো কি সম্পর্ক দেয় আইজুলের সাথে আমার? মামা দিয়ে দেয় নাকি? মামা বলছে শুনতে থেকে সকাল থেকে মামা। তো আমি ইএলএসে জয়েন করেছি, আমি নতুন, তো আমি মামাকে ফোন করেছি, ঠিক আছে, ফোন করে তো আমাকে ফোন করে বলছি, মামা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বল বাড়ি সব ভালো তো? খালা ফুপু হ্যাঁ সব ঠিক আছে, বল খবর, তোর খবর বল, কাজ বাজ কিছু করছিস না এখনো বেকার আছিস? মামা বলছে আমার, না মামা একটা ভালো কাজের সন্ধান পেয়েছি, তাই ভাবলাম তোমাকে একটু বিষয়টা বলি। তা কি কাজ বল, একটু কি করতে হবে ওখানে গিয়ে, কি কাজ? না কাজটা একটু অন্যরকম কাজ, তা আমি অতটা ভালো বুঝতে পারছি না, একটু ভয় ভয় লাগছে। এদিকে আমি কিন্তু সব জানি, আমি শেয়ালা চালাক, ঠিক আছে, তো তুমি যদি একটু আমার সাথে অফিসে গিয়ে দেখতে তাহলে আমার একটু সুবিধে হতো। এদিকে আমি কিন্তু সব জানি, ঠিক আছে, তাই বললাম ঠিক আছে তুমি তাহলে চলো, যেহেতু আমি নতুন, আমি তো মামাকে বলতে পারো না মামা তুমি জয়েনিং হবে একটা প্রোডাক্ট কিনে, এখন যদি ওরকম বলে তাহলে মামার কি অবস্থা বুঝতে পারছেন। মামার সঙ্গে 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 আমার ধামা চাপা দেয়, ওইসব করিস না, আমি না ভাব যা যা বলছিস তাই কর। মামা কিন্তু যে মামা তুমি তাহলে এসো একদিন, চলো আমার কোম্পানিতে যাবো, গিয়ে তাহলে সিস্টেমটা দেখে আসবো, আমার খুব ভালো লেগেছে, আমার মনে হচ্ছে এখানে কাজ করে আমি কিছু করতে পারি, চলো না একদিন গিয়ে দেখে আসি। মা বলে ঠিক আছে চ যাবো, গিয়ে দেখে আসবো। তাহলে সিনিয়র রিলেটিভের একটা এক্সাম্পল এরকম হলো। আবার সেম একই জিনিস, ধরুন আমি একটা নর্মাল এক্সাম্পল, ধরুন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, ঠিক আছে, আমি আমার স্কুলের হেডমাস্টারকে, আমার ধরুন আমার বোনের জন্মদিন, ঠিক আছে, আমার বোনের জন্মদিন, আমি আমার বোনের স্কুলের হেডমাস্টারকে ইনভাইট করছি। তো কিভাবে ইনভাইটটা করবো শুনে, তা আমি হেডমাস্টারকে ইনভাইট করছি, হ্যালো স্যার ভালো আছেন, প্রণাম নেবেন, হ্যাঁ বলো, বলে স্যার অমুক দিন আমার বোন অমুকের জন্মদিন আছে, তা আপনি যদি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বার করে এসে আমার বোনকে আশীর্বাদ করে যেতেন তাহলে স্যার আমরা খুব খুশি হতাম, আর ওই দিন পরিবারের সদস্যদেরকেও সাথে নিয়ে আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দুটো খাওয়া দাওয়া আমার বাড়িতে করে যাবেন। তো স্যার বলে ঠিক আছে আমি অবশ্যই যাব। স্যার আমার যেরকম ভাবে ইনভাইট করলাম, এবার ধরুন আমি আমার একটা বন্ধুকে ইনভাইট করি, আমি আমার বন্ধুকে কিভাবে ইনভাইট করলাম, যে ভাই এই অমুক দিন আমার বোনের জন্মদিন আছে, সকাল সকাল চলে আসি, সারাদিন প্রচুর কাজ, সকালবেলা মাছ ফাছ আনতে যেতে হবে, তারপর রাত্রিবেলা ডিজে পিজে হবে, পার্টি পার্টির ব্যবস্থা আছে, খেয়ে দিয়ে ফুলটু টং হয়ে একদম পরের দিন সকালবেলা বাড়ি যাবে, কোনো চাপ না, ঠিক আছে, তাই বন্ধুকে ইনভাইট করলাম। এবার কেসটা ঘুরিয়ে দিই, বন্ধুকে যেভাবে ইনভাইট করেছি সেভাবে হেডমাস্টারকে ইনভাইট করি, যে স্যার অমুক দিন আমার বোনের জন্মদিন আছে, আপনি চলে আসবেন, বিশাল ব্যবস্থা আছে, ঠিক আছে, খানা পিনা থেকে শুরু করে একদম ডিজে পিজে বাজবে, বিরাট এলাই ব্যাপার, রাতের বেলা খেয়ে দিয়ে ফুল টু কম হয়ে পরের দিন সকালে বাড়ি যাবেন, যেতে না পারলে আমি গাড়ি করে দিয়ে আসবো, ঠিক আছে স্যার আসবে, স্যার আসবে, হেডমাস্টার আসবে, স্যার তো আসবে না। তাহলে যে যেমন প্রকৃতির মানুষ তাকে তেমন ভাবে ইনভাইট করতে হবে, বুঝতে পারলেন কি বললাম? তো বিষয়টা ইনভাইটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনি এনাকে যেভাবে ইনভাইট করছেন এনাকে সেভাবে ইনভাইট করতে পারবেন না, মানে ব্যক্তি বিশেষে ইনভাইট কিন্তু আলাদা 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 হয়, এক একটা মানুষ এক এক রকম ইনভাইট, কখনো সেম সেম হবে না, তো আপনাকে আলাদা আলাদা ভাবে ইনভাইট করতে হবে, যে যেমন প্রকৃতির মানুষ বা যে যে ভাষায় কথা বললে বুঝবে তাকে সেই ভাষায় আপনাকে ইনভাইট করতে হবে। কথাটা কি বললাম বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু করতে হবে। এবার ইনভাইট তো হয়ে গেল, এবার বিজনেস প্ল্যান দিতে হবে। বিজনেস প্ল্যান কিভাবে দিতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এর আগে অনেকগুলো ভিডিও কিন্তু করানো আছে, ট্রেনিংও করানো আছে, যদিও আজকে বিজনেস প্ল্যান কিভাবে দেবেন সেটা কি বলবো যদি টাইম অনুমতি দেন। হ্যাঁ, তাহলে ইনভাইট করে নিলেন। এবার আসছে বিজনেস প্ল্যান কিভাবে দিতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। বিজনেস প্ল্যান দেওয়ার আগে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, আর প্ল্যান সম্বন্ধে সবকিছু জানতে হবে, এ টু জেড। আর এই বসি আর বই ছেড়ে বেরোলে হবে না। কি বললাম বুঝলেন? যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্ল্যান ছেড়ে বেরোবেন না। কি বললাম বুঝলেন? কারণ আমরা দেখেছি অনেকে কি করে বেশি ওভার স্মার্ট দেখাতে গিয়ে বইয়ের প্ল্যান ছেড়ে বেরিয়ে যায়, আর অপোনেন্ট এমন এমন কোশ্চেন হিট করে তার অ্যান্সার দিতে পারে না, এগুলো কিন্তু শুনতে পারবেন না। তো বইয়ের ভেতরে থাকবেন, তাহলে কি যা কিছু প্রশ্ন করবে এর থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন। কি বললাম বুঝলেন? তো এখানে অনেকে কি করে যে ন্যাচারালি বইয়ের থেকে বেরিয়ে আউটসাইডের নলেজ দিয়ে সেগুলোকে কোনোভাবে বোঝায় মিলিয়ে মেলানোর চেষ্টা করে, হয় না, ভুল। এখানে কি করবেন? বিজনেস প্ল্যান দেওয়ার আগে প্রথম কাজ বিজনেস প্ল্যানটা ভালোভাবে জানতে হবে। যেমন ইএলএস মার্কেটিং ফুল ফর্ম ইজি লাইফ সিস্টেম। এবারে বিজনেস প্ল্যান দেওয়ার আগে কিছু বেসিক জিনিস, যেহেতু একটা লাইফ চেঞ্জিং কনসেপ্ট, যেখানে সেখানে দেওয়া যায় না, একটা শান্ত নিরিবিলি পরিবেশের দরকার হয়, কারণ আপনি একটা মানুষের জীবন গড়ে দিতে যাচ্ছেন, একটা কেরিয়ার করে দিতে যাচ্ছেন। তো চায়ের দোকানে ওই যে 2 কাপ চা খেতে খেতে প্ল্যান দিলাম, হয় না। সেখানে আপনি ইনভাইট করতে পারেন, কিন্তু প্ল্যান সেখানে চলে না।
কি বললাম বুঝতে পারবে? বাজার করতে গেছি, দুই বন্ধু মিলে একজনের সাথে আলাপ হলো, বাজারেই বিজনেস প্ল্যান দেবো, আর ওই দিক থেকে হাত দিয়েছে মাছ 200 টাকা কিলো, তো হবে না। কি বললাম বুঝতে, একটা প্রপার সুন্দর পরিবেশের দরকার। তো একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। এবার এই পরিবেশে আপনাকে নিজেকে আগে অভিযোজন করাতে হবে। অভিযোজন মানে কি? দেখা যাচ্ছে আপনি হাই ফাই লেভেলের থেকে অভ্যেস, দেখেন তার বাড়িতে গেলেন মাদুর পেতে আপনাকে মাটিতে বসতে দিন, আপনারা তো ভিতরে মাটিতে বসে না, নিজের ভিতর থেকে একটা দাতা ভাব আনতে হবে। দুটো জিনিস পরিবর্তন করতে হবে, একটা অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ পরিবর্তন মানে কি? নিজের মনের ভিতর থেকে দাতা ভাব, আপনি দিতে যাচ্ছেন, নিতে না। আর বাহ্যিক পরিবর্তন মানে কি? আপনার চাল চলন, কথাবার্তা, এলাকা, পোশাক, এগুলোতে পরিবর্তন আনতে হবে। তখন আপনি একটা চটি জুতো পরে, একটা হাফ প্যান্ট পরে, গলায় একটা গামছা দিয়ে, একটা স্যান্ডো গেঞ্জি পরে প্ল্যান দিতে যাবেন, তো আপনার প্ল্যান নেবে? হ্যাঁ, বলবে এর নিজেরই অবস্থায় আমার কি প্ল্যান দেবে, আমার কি প্ল্যান করবে নাকি? তো বিষয়টা ঠিক সেরকম, নিজেকে পরিবর্তন করুন। সবার প্রথমে এটা সেটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন। আপনি আগে যে স্রোতে চলছিলেন এখনো সেম স্রোতে চলছেন। আপনার লাইফে যে ইএলএস এসেছে সেটা আপনার পাশের বাড়ির লোক কি আপনার ঘরের লোক বুঝতে পারছে যে এবারে কোনো চেঞ্জ এসছে? আপনাদের কি মনে হয়? বাড়ির লোকই বুঝতে পারছে না। এই দিকে আপনি স্বপ্ন দেখছেন আপনি ইএলএস থেকে সাকসেস হবেন, কি করে হবেন এবার আপনি বোঝেন। ব্যাপারটা কি অবাক লাগে না? তো পরিবর্তন আনতে হবে। তাতে লোক হাসি ঠাট্টা খিল্লি করলে করুক, আমার কি যায় এসে যায়, ঠিক আছে? আমরা যখন ইএলএস শুরু করেছিলাম আমি পর্যন্ত আমাদের এলাকায় কান পড়া দুষ্কর হয়ে গিয়েছিল, এত গালাগালি লোক দিয়েছে, এত উল্টো পাল্টা লোক বলেছে। আর আজকে লোক দুটো কথা বলতে এসে গেলেও স্যার ছাড়া কথা ইএলএস এর স্যার যাচ্ছে। কি বলে বুঝলেন? দুটো কথা যে এসে বলবে তা বলার আগে 10 বার ভেবে বলে যে সেটা এই কথাটা বলা কি ঠিক হবে? কারণ আমরা আগে যে পরিস্থিতিতে শুরু করেছিলাম, টোটো নিয়ে দুপুরবেলা না খেয়ে যেভাবে আমরা মাইকিং করে প্রচার করে কাজ শুরু করেছিলাম, ঠিক আছে, তার থেকে আজকে যথেষ্ট ভালো জায়গায় আছে। সেটা মানুষের চোখে লেগেছে, মানুষ দেখেছে। কি বললাম বুঝতে পারলেন? তো আপনাকেও সেরকম কিছু পরিবর্তন আনতে হবে। আর অভ্যন্তরীণ পরিবর্তন মানে কি? নিজের মনের ভিতর থেকে দাতা ভাব আনতে হবে। দেখুন, একটা সাইকোলজি বলছে, এটা আপনারা কোনদিন ভাবেননি। আপনারা যারা যে অফিসে এসে প্ল্যান নিয়েছেন, আপনাদের মনের ভিতরে কোথাও 1% হলেও মনে হয়েছে যে না, আমি এই কোম্পানির সাথে যুক্ত হয়ে বড় কিছু করতে পারি, বা আমার জীবনে যত শখ বা স্বপ্ন আছে আমার মনে হয় এই ইএলএস থেকেই সেই স্বপ্নগুলো পূরণ হবে। হয়েছে কি হয়নি? যদি না হতো তাহলে আপনি জয়েনিং হতেন না। হয়েছে তো? তাহলে হয়েছে বলে আজকে আপনি এখানে এসেছেন। তাহলে এইটা কিন্তু এমনি এমনি আসেনি। আপনার ভিতরে এই যে বিশ্বাস, আপনার ভিতরে যে মনে করানো যে আমার স্বপ্ন পূরণ হবে ইএলএস থেকে, এগুলোকে কিন্তু আমাদেরকে একটা সুপ্ত মাধ্যমে আপনার মনের ভিতরে জাগাতে হয়েছে। কারণ এটা ঠুকতে হয়েছে আপনার মনের ভিতরে যে না, প্ল্যানটা যদি আমি একে এইভাবে দেই এ রাজি হবে না, তাহলে একে প্ল্যানটা এইভাবে দিতে হবে যাতে মনে লাগে প্ল্যানটা দিয়ে। ওদের কি বললাম বুঝতে পারলেন? তাহলে আপনার মনে হয়েছে না আমি এর সাথে ব্যবসা করে সেভ আছি, মনে হয়েছে, তাই আপনারা এসেছেন। এসব নো এমনি তো আসেননি। তো ঠিক সেম একই জিনিস আপনাকে করতে হবে। আপনি যেমন যাকে বিজনেস প্ল্যান দিতে যাচ্ছেন তাকেও ঠিক একই জিনিস মনে হতে হবে যে না, আমি এই কোম্পানির সাথে কাজ করে বা এনার হাত ধরে এই কোম্পানিতে এসে আমিও সেফ থাকবো, আমার পরিবারটাও সেফ থাকবে, আমি এখান থেকে আমার স্বপ্নগুলো পূরণ করব, আমার সোর্স অফ ইনকামের উৎস আরো এখান থেকে বাড়বে। বুঝা গেল? এটা হচ্ছে বিষয়। তাহলে অভ্যন্তরীণ পরিবর্তন মানে কি? দাতা ভাব আনতে হবে। আপনি দিতে যাচ্ছেন, নিতে না। কিন্তু আপনার ভেতরে যদি জয়েনিং থেকে সালে একটা জয়েনিং করাবো 700 টাকা, একটা জয়েনিং করাবো 700 টাকা, ঠিক আছে, তাহলে বেশি দূর করাবেন না, ঠিক আছে? ওই 2-4টা র্যাঙ্ক যাওয়ার পরে, সেকেন্ড র্যাঙ্ক থার্ড র্যাঙ্ক যাওয়ার পরে ব্যাস ওই পর্যন্ত। ওই একটা প্রবাদ বাক্য আছে না যে, আমার ঠিক মনে আসছে না, যাক ভুলে মনে আসে পরে বলবো, ঠিক আছে? তো ব্যাপারটা ঠিক খানিকটা সেরকমই। তো মাথা থেকে জয়েনিং করা যাবে এই ধান্দাটা আগে সরান। আপনি একজন ভারতীয় নাগরিক, তো একজন দেশের, আমাদের ভারতীয় হয়ে সচেতন নাগরিক হিসাবে দেশের মধ্যে থেকেও দেশের সেবা করা যায়। তো আমরা যেমন আমাদের ইএলএস থেকে সেবামূলক কাজ হিসেবে দেখি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্ল্যান দিয়ে আসি, তেমন আপনারাও যান। আমরা যখন ফ্রি টাইম পাই বাইক নিয়ে বেরিয়ে যাই, ঠিক আছে? কোথাও কিছু না, যেখানে একটু গ্যাঞ্জাম ভিড় দেখবো সেখানে গিয়ে দু একজনের সাথে কথা বলে দুটো ইনভাইট করে দিয়ে বেরিয়ে আসবো, ঠিক আছে? কোনো এক জায়গায় ধরো বলে দিলাম যে আমরা আসছি, তোমরা রেডি যাও, আমি আসছি। ওখান থেকে দুটো প্ল্যান থেকে কি হয়ে যাবে জানি না। কি বললাম বুঝতে পারলেন? তো মেইন টপিক থেকে বেরিয়ে গেছিলাম বিওপি। তাহলে এই পরিবর্তনগুলো আবার আপনাকে আনতে হবে। কারণ কি, প্ল্যান দেওয়ার আগে তার মুখ থেকে কিছু জিনিস বার করাতে হবে যাকে প্ল্যান দেবে। কি কি জিনিস? যেমন তাকে প্রশ্ন করতে হবে এরকম, আচ্ছা তুমি কি জীবনে বড় কিছু করতে চাও? সে কি বলবে? হ্যাঁ, সেটা হ্যাঁ বলবে নাকি কি বলবে? বলুন একটু।
আচ্ছা তোমার জীবনে কি এরকম শখ বা স্বপ্ন আছে যা তুমি আজও কোনো কারণে পূরণ করতে পারোনি? প্রত্যেকের জীবনে এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা যদি সেই স্বপ্নগুলো পূরণ করতে আমি তোমাকে সহযোগিতা করি, তুমি কি আমার সহযোগিতা নেবে? সে কি বলবে? হ্যাঁ। এখানে যদি কোনো পার্সন বদমাইশি করে বলে যে না আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আমার সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, তাহলে তাকে বলবেন থ্যাংক ইউ, তোমার জন্য রিয়েলাইজ না। তুমি যদি সেরকম তোমার চেনা জানা কেউ থাকে যার জীবনে স্বপ্ন আছে পূরণ করতে পারেনি, তুমি তার সাথে আমার যোগাযোগ করে দাও, আমি তাকে সাহায্য করতে রাজি আছি। কি বললাম বুঝতে পারছেন? ডাইরেক্ট ও আপনাকে কি রিজেক্ট করবে, আপনি ওখানে অন দ্য স্পট রিজেক্ট করে দেবেন। কি বললাম বুঝতে পারছেন? সবাই আপনার সাথে বিজনেসে আসবে না, সবার দরকারও নেই। বুঝতে পারছেন তো স্যার? বুঝে যাচ্ছে না পিছনে? এই হচ্ছে বিষয়। তাহলে তিনটে হ্যাঁ তার মুখ থেকে বার করতে হবে। তারপরে আপনি সুন্দর করে ইএলএস এর উদ্দেশ্যটা বললেন। এবার যখন প্রোডাক্টগুলো বোঝাবেন, প্রোডাক্টগুলো ঠিক আমি যেভাবে বোঝাই তাকে দিয়ে এক্সাম্পল দেবেন। আচ্ছা বাবা তোমার বাড়ি পাখা আছে? বলবে হ্যাঁ আছে। কোথা থেকে কিনেছো? বাইরের দোকান থেকে। আচ্ছা ইনকাম হচ্ছে? গায়ে দোকান থেকে। বলে কি বলে না। ঠিক আছে। আচ্ছা তোমার বাড়িতে কম্বল গায়ে দাও তো শীতকালে? বলবে হ্যাঁ গায়ে দেয়। শীতকালে সবাই কম্বল গায়ে দেয়, কেউ বলবে গায়ে দেয় না। ঠিক আছে। সবাই বলবে হাতে কোথা থেকে কিনেছো কম্বলটা? বলে বাইরের দোকান থেকে। এটা ইনকাম হচ্ছে? আচ্ছা এখন নর্মাল মানুষ বিয়ে বাড়ি গেলেও তোমার ট্রলি ব্যাগ, মিক্সার, ইন্ডাকশন, ডিনার সেট এগুলো গিফট দেয়, কোথা থেকে কিনছো? আচ্ছা ওসব বাদ দিলাম, কারোর বাড়ি যদি ঘরের ছাদটুক না থাকে অন্তত মোবাইল ফোনটা তো থাকে। আচ্ছা তুমি মোবাইলটা কোথা থেকে কিনেছো? বাইরের দোকান থেকে। কিনে মোবাইল চাই তোমাকে দোকানদার কিছু দিয়েছে? বলবে না। এবার তাকে বলতে হবে যে এই যে প্যাকেজগুলো দেখছো জয়েনিং প্যাকেজ, প্রত্যেকটা প্যাকেজ বলে নিন এইভাবে। ওকে দিয়ে কিন্তু এক্সাম্পল দিলেন। দেখুন আমি কিন্তু একটা প্রোডাক্ট বলিনি, ওর মুখ থেকে বার করলেন যে হ্যাঁ ব্যবহার করেছি, কিনেছি, হ্যাঁ ওই বললো কিন্তু সব। তাহলে বাইরের দোকান থেকে ওই বলেছে আমি বাইরের দোকান থেকে কিনে কিছু পাইনি। সেখানে বলতে হবে যে তুমি বাইরের দোকান থেকে কিনে যখন কিছু পাওনি, এখান থেকে তুমি নেবে, তোমার লাইফে তুমি একবারই নেবে। এবার এটাও বলতে হবে যে অন্যান্য কোম্পানির মতো প্রত্যেক সপ্তাহে কিনতে হবে না, প্রত্যেক মাসে কিনতে হবে না, বা প্রত্যেক বছরেও কিনতে হবে না। তোমার জীবনে তুমি একবার নেবে যেটা তোমার দরকার। বুঝতে পারলাম? তাহলে তুমি টাকা দিচ্ছ, মাল পাচ্ছ, আমি হচ্ছি দোকানদার, তুমি আমার কাছে কিছু পাবে? সে কি বলবে? কি বলবে? না বলবে তো। সে বলবে না কিছু পাবো না। এবার তুমি এখান থেকে একটা ইনকাম করার অপরচুনিটি পাচ্ছ, বা তোমার ক্যারিয়ার তৈরি করার একটা জায়গা পাচ্ছ। আর আমি ক্যারিয়ার দিচ্ছি বলে আমাকে এত বাক্য ব্যয় করতে হচ্ছে, তোমাদের নিয়ে ট্রেনিং করাতে হচ্ছে। আর দোকানদার কিছু করে না বলে তো বাক্য ব্যয় করতে হয় না। সকালবেলায় আসে, ধূপ ধরে ঝাঁপটা তুলে বসে, দুটো চারটে মাল বিক্রি করে আবার বাড়ি যায়, খায় যায়, ঘুমোয়, করেই কাজ। আর আমরা দেখেন ইনকাম দিচ্ছি বলে গাধার মতো মুখে যাচ্ছি নাকি? তাই কারা পাগল? আমরা পাগল না ওরা পাগল? হ্যাঁ, পাগল কেউই না, সবাই শেয়ানা। ঠিক আছে, সবাই যারা সে কি, সেও তার টাকা যদি সোর্স থাকতো সেও দিত, বা তার যদি সেই ইএলএস চালানোর মতো ব্রেন থাকতো তাহলে সেও ইএলএস করতো নাকি? তো সবাই যদি বাবুল স্যার হবে তাহলে তো আজকে দুনিয়া অন্যদিকে চলে যাবে নাকি? তো এটা হচ্ছে বিষয়। তারপরে তাকে প্রত্যেকটা ইনকাম পার্ট পার্ট করে বোঝাবেন। ঠিক আছে, ভুল কাউকে বোঝাবেন না। যেমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আজকে হলো, ঠিক আছে, হয় রিপ্লেসমেন্ট, রিপেয়ার বলছে রিপ্লেসমেন্ট, কোনোদিন না। এরকম ভুলভাল কাউকে বোঝাবেন না। সিস্টেমে যেটা আছে সেটা, আর যারা ভিডিও দেখছে তাদের কথা বলছি, যে বসিয়ারটা একবার ভালো করে পড়ে নেবে। আর প্ল্যান দেওয়ার পরেও যারা সিনিয়র আছে বা কোম্পানি কর্তৃপক্ষ যারা আছে তাদের থেকে পুরো বিষয়টা আরো একবার ভালো করে জেনে নেবে। দরকার হলে প্ল্যান দেওয়ার পরে বলে দেবেন দেখো ভাই আমি তো নতুন কাজ শুরু করেছি, সব থেকে ভালো হবে এই বিষয়টা তুমি আরো একবার কোম্পানি থেকে ভালো করে শুনে জেনে বুঝে নেবে। তাহলে আমার যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওখান থেকে তোমার ক্লিয়ার হয়ে যায়। আবার বলে দেওয়া কিন্তু আমি কিন্তু ভুল তোমার কিছু বলিনি, যা বলেছি কোম্পানি থেকে এইগুলো তোমার বলবে, তাও তুমি আরেকবার কনফার্ম হয়ে নেবে। বোঝা গেল? তারপরে প্ল্যানটা যখন দিলেন, প্ল্যান দেওয়ার পরে আবার ওর মুখ থেকে তিনটে হ্যাঁ বের করতে হবে। আচ্ছা এই প্ল্যানটা শুনে তোমার কেমন লাগলো? কি বলবে সবাই? খারাপ লাগলো বলে ভালো লেগেছে। আচ্ছা তোমার এখানে মনে হয়েছে যে কোম্পানি তোমার থেকে 1 টাকাও নিচ্ছে? মনে হয়েছে? সে কি বলবে? যে না আমার মনে হয়নি কোম্পানি আমার থেকে 1 টাকা এখানে তো নিচ্ছে না। যেটা সত্যি সেটাই বলবে। আচ্ছা তোমার মনে হয় কোম্পানিতে এখানে তুমি কিছু দিচ্ছ? সে কি বলবে? না। তাই তো সবাই এই ধরনের কথাই বলবে। তো এবার সেখানে আপনাকে লিড করতে হবে যে ঠিক আছে তাহলে তুমি আর দেরি করো না, যে কোনো একটা প্যাকেজ নিয়ে বিজনেসটা শুরু করো। এবার হচ্ছে আসলে প্ল্যান, দাদা সব তো ঠিক আছে, এখন আমার কাছে টাকা নেই, এক্ষুনি মোবাইল ফোনটা খারাপ হয়ে যায়, সারা মোবাইল ফোন কিনে দেবে, টাকা নেই। ঠিক আছে, ওকে বলতে হবে তাই টাকা যদি তোমার কাছে থাকবে তাহলে তুমি কেন ইএলএস করবে? টাকা নেই বলেই তো ইএলএস করবে, থাকলে তো ইএলএস করার দরকার ছিল না নাকি? তাকে বোঝাতে হবে। এরপরে সব ঠিক আছে, যে কি কি প্রশ্ন বলেন না, আমি বলছি মার্কেটে তো জান নাকি জান না? আর কি কি বলে? আর কি কি বলে? আচ্ছা লোক ধরা কথা,
এবার এখানে যদি বলে যে তাহলে আমাকে লোক ধরা বিজনেস, তাহলে তাকে বলতে হবে যে দেখো আজকে পৃথিবীতে এমন একটা কাজ দেখো যে কাজটা লোক ধরা নেই। আমরা লোক ধরছি, আমরা তো মানুষ কাছে এখানে আপনারা তো কাজ করছেন, আপনাদের তো ধরে এনেছি। এখানে মাইনে পাচ্ছেন যে একবার হাত তুলুন, এতজন লোক এখানে মাইনে পাচ্ছে, পিছনে আরো রয়েছে, ঠিক আছে? তাহলে ধরে এনে যদি মাইনে দেয় উপকার করছি না ক্ষতি করছি? এবার ছেড়ে দিচ্ছি মাইনে করে রিটার্ন দিই, দেখেছেন তো? তো বিষয়টা কি তাকে বোঝাতে হবে যে দেখো এটা লোক ধরা বিজনেস না, এটা সমাজ সেবা করছো, তুমি 5টা মানুষকে উপকার করছো, 5টা মানুষকে ইনকাম দিয়ে তবে তুমি নিজে ইনকাম করছো, এর থেকে বড় মহৎ কাজ কিছু হয় না। আজকে যদি দেখো, থ্যাংক ইউ, আজকে যদি দেখো যে কোনো একটা জায়গায় একটা ডাক্তার চেম্বার খুলে বসে আছে, তার কাছে রোগী যদি না যায় তার ডাক্তারের চেম্বারখানা চলবে? আজকে যে পুলিশ রাস্তায় গাড়ি ঘোড়া ধরছে, সব পুলিশ না, অসৎ পুলিশ যারা লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, তাই তো, তারা তো লোক ধরছে। সব বাদ দিন, আপনি এমন একটা কাজ দেখান যে কাজে লোক ধরা নেই। আপনি উকিল হয়েছেন, উকিল হয়ে বসে আছেন, আপনার কাছে কোনো কেস আসছে না, চলবে? লোক কারা ধরে? লোক কারা ধরে? এবারে এখানে অনেকে যদি বলতে পারে যে দেখো সব তো ঠিক আছে, আমি এখন দুটো লোক কোথায় পাবো? তো এখানে একটা বিষয় যেটা তাকে বলতে হবে যে দেখো এখানে তোমাকে কিন্তু আমি একবারে বলে নিয়ে তুমি আগে দুটো লোক নিয়ে আসো। আমি নিজে, আপনারা জানতেন যে আচ্ছা বন্ধুরা আপনি বলে ধরে নিলেন আপনার নিচে 1 সেকেন্ডে লোক হবে, কারণ চেনেন, কোথা থেকে আসলো? আপনি আকাশ থেকে পড়েছেন, অনলাইনে এসেছে, হ্যাঁ? তো দেখেছেন তো কম বেশি এক সাইড মোটামুটি হয়ে যায়। তো এখানে প্রথম কাজ হবে শেখা, ফার্স্ট লার্নিং দেন আর্নিং। আগে শেখো তারপর ইনকাম করো। কি বললাম না শিখে ইনকাম করতে যাবে তো হাবুডুবু খেয়ে মরবে। বুঝতে পারলাম কি বলেছি? সেই হচ্ছে ব্যাপার, আগে কাজটা শিখতে হবে। তোমার প্রথম কাজ শেখা। আমি তো তোমাকে বলিনি যে তুমি আগে দুজনের কাছে নিয়ে যাবে, চলো দুটো প্রোডাক্ট আগে সেল করবে, চলো, ঠিক আছে? আমি কি বলেছি আগে একবারও? নিশ্চয়ই বলিনি। তাহলে এখানে তোমার কাজ কি হচ্ছে? বলছি আর একটা বিষয় ক্লিয়ার করে দিলে বলছি। আচ্ছা ও যেটা বললো সময়ের কথা, আচ্ছা সময় যে বিষয়টা বলে, আচ্ছা দাদা সময় তোমার কাছে কতক্ষণ থাকে সারাদিনে? সময় নেই, কিন্তু ওর মধ্যে সময় বের করে কাজ করতে হবে। 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটির মধ্যে বের করে শোনা। এখানে একদম কমন হিট করবে যে সময়। তাকে বলতে হবে যে ভাই তোমার কাছে সময় 24 ঘন্টা, আমার কাছেও সময় 24 ঘন্টা, বললে আমার 2 মিনিট কি 2 সেকেন্ড এক্সট্রা দেয় না, তাই তো? সময় কারো কাছেই থাকে না, সময় বার করতে হবে, ম্যানেজ করতে হবে। তাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে আমি যদি এনাকে চোখে আঙুল দিয়ে দেখাই, আপনি 12 ঘন্টা ডিউটি করেন, তাই তো? মানে পর্যন্ত যেটা বলেছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যাচ্ছেন ছেলে ঘুমোচ্ছে, রাত্রেবেলা বাইরে দেখেছেন বাচ্চা ঘুমোচ্ছে, ঠিক আছে? খেলতেও দেখেন না, হাঁটাচলা করতে দেখেন না, বেরোন যখন তখনও ঘুমোয়, ঢোকে যখন তখনও ঘুমোয়। বিষয়টা কি হয়, আপনি যে এই যে কাজটা করছেন, এই কাজটা যদি কন্টিনিউ করতে থাকে, আগামী দিনে কি সময় বার করতে পারবেন? পারবেন কি? কেনার উত্তর কি না। তাকে বলতে হবে তুমি যে কাজটা করছো সেই কাজটা করে তোমার কাছে এখন সময় নেই, তুমি কি করছো সেটার পিছনেই তুমি ছুটছো, তাহলে তুমি কি আগামী দিনে সময় বার করতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে তোমাকে তো এমন আলাদা কিছু করতে হবে যেখান থেকে তুমি সময় বার করতে পারো, তোমার পরিবারকে সময় দিতে পারো, তোমার রিলেটিভকে সময় দিতে পারো, তোমার ছেলে মেয়েদেরকে তুমি সময় দিতে পারো। কিন্তু তুমি যদি ওটাই কন্টিনিউ করতে থাকো তাহলে জিন্দেগিতে সময় পাবে না, মরার শেষ সময় পর্যন্ত তোমার কাজ করে দিতে হবে। কি বললাম বুঝতে পারছেন? তাকে ডাইরেক্ট বলে দেবে, এই হচ্ছে কথা। বুঝতে পারছেন? তাহলে সময় বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার তাকে বোঝাতে হবে, তাকে বোঝাতে হবে। মানুষের কাছে গিয়ে যদি বললেই মানুষ জয়েনিং হয়ে যাবে তাহলে তো হয়ে যেত। নাটাকে হ্যাঁ করাই হচ্ছে আপনাদের প্রথম কাজ, প্রধান কাজ নাটাকে হ্যাঁ করা। কি বললাম বুঝতে পারছেন? এবার আমি আর বেশি কিছু বলবো না, একদম আমি টিমে মানে মোটামুটি বেসিকের একদম শেষের দিকে চলে এসেছি। যেটা বলে শেষ করব আর দুটো টপিক নিয়ে আলোচনা করব। এই সবকিছু যাবতীয় যা কিছু বললাম, এই সবকিছু বলার জন্য আপনার ভিতরে যে পরিবর্তনগুলো আনতে হবে সেগুলো আপনাকে এখন থেকে শুরু করে দিতে হবে যদি আপনি চান। ঠিক যেভাবে বললাম, আমি লাস্টে আরো একবার প্রত্যেকটা জিনিস শর্টে রিমাইন্ড করিয়ে দেবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনার কথা বলার ধরন, কথা আপনাকে বলতেই হবে, কথা না বলতে পারলে কিন্তু হবে না। এখানে আপনারা প্রত্যেকে কম বেশি কথা বলতে পারেন, কেউ জোরে, কেউ আস্তে, কেউ খুব দ্রুত, কেউ বা খুব ধীরে, কিন্তু কথা এখানে আপনাকে বলতেই হবে। ভয় পাবেন না,
কথা বলুন। আপনি বিজনেস করতে যাচ্ছেন, চুরি করতে যাচ্ছেন না, আপনি মানুষকে উপকার করতে যাচ্ছেন, মানুষকে ঠকাতে যাচ্ছেন না। এই 150 কোটির দেশে আপনারা হচ্ছেন সেই সমস্ত ভাগ্যবান ভাগ্যবতী মানুষ যারা আজকে ইএলএসকে আপনাদের জীবনে পেয়েছে। সুতরাং ভয়ের কোনো প্রশ্নই ওঠে না। মন দিয়ে মার্কেটে বুক ফুলিয়ে কাজ করুন। কি বললাম বুঝতে পারছেন? এখনো সবাই করে রয়েছে। তো নিজেদেরকে ভাগ্যবান মনে করুন যে ইএলএসকে আপনাদের লাইফে আপনারা পেয়েছেন 150 কোটির দেশে প্রথম। এখনো ময়দান পুরো ফাঁকা। তার মানে বুঝতে পারছেন আগামী দিনে কোন জায়গায় যাবেন। এবং সবথেকে বড় জিনিস আপনাদের জন্য একবার জোরে হাততালি চাইবো। কারণ না শুনে হাততালি দিলেন তো আবার হাততালি দেবেন। এত লোক জয়েনিং আছে, তা সত্ত্বেও সবকিছুকে অতিক্রম করে পুজো আজা থেকে শুরু করে মানুষের তো লেগেই থাকবে, তাও আপনারা এসছেন। তার মানে কি আপনারা ত্যাগ স্বীকার করছেন। আর যে জীবনে ত্যাগ স্বীকার করতে পারে না সে জীবনে বড় কিছু করতে পারে না। ত্যাগ স্বীকার করছেন মানে আগামী দিনে আপনারা বিরাট কিছু করবেন। ইএলএস থেকে আমি লিখে দিচ্ছি, হবেই হবে। গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা হচ্ছে রিজেকশন। এবার একটু মন দিয়ে শুনবেন। এতক্ষণ তো পজিটিভ কথা বলেছি, একটু নেগেটিভ নিয়ে আলোচনা করি। ওভারঅল যা কিছু শুনলেন সবকিছু শেষে রেজাল্ট হয় পজিটিভ আসবে না হয় নেগেটিভ আসবে। কিন্তু আপনি যদি রিজেকশন সহ্য করতে না পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু কোনোদিনই এখান থেকে এগোতে পারবেন না। আপনাকে ভেবে নিতে হবে যে আপনাকে প্রথমে শুধুমাত্র 100 জনের কাছে পৌঁছাতে হবে যারা আপনাকে শুধু না বলবে। প্রথম 100 জন যারা শুধু না বলবে, বুঝতে পারছেন? ধরুন আপনি দুজনকে প্ল্যান দিতে গেলেন, একজন জয়েনিং হলো আর একজন হলো না, তো যে হলো না তাকে ধরতে হবে, যে হয়েছে সে বাদ। বুঝতে পারলেন? এরকম 100 জনের কাছে পৌঁছে। রিজেকশন কোনোদিন পার্সোনালি নেবেন না, কারণ রিজেকশন হচ্ছে বিজনেসের একটা পার্ট। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, আগুনে হাত দিলে কি হয়? হাত পুড়ে যায়, ছ্যাঁকা লাগে। কারেন্টে হাত দিলে কি হয়? শক খাই। আচ্ছা, কারেন্টে হাত দিলে আমরা সবাই জানি শক খাই। আচ্ছা, এটা কারেন্টের দোষ? এটা কি ইলেকট্রিকের দোষ? এটা ওর কি বৈশিষ্ট্য? আগুনে হাত দিলে হাত পুড়ে যায় বা ছ্যাঁকা লাগে, এটা কি আগুনের দোষ? এটা ওর বৈশিষ্ট্য। ঠিক তেমনই ইএলএস বিজনেসে রিজেকশনটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, ইটস আ পার্ট। এটা একটা বিজনেসের অংশ। তো এটা আপনাকে ফেস করতেই হবে। আমি আজকে কোম্পানির টপ র্যাঙ্ক অ্যাচিভার, এই না যে আমি কোনোদিন রিজেকশন ফেস করিনি। আমিও বহু রিজেকশন ফেস করেছি। ছোটবেলায় যখন খেলা দেখতাম, সৌরভ গাঙ্গুলি রিটায়ারমেন্ট হওয়ার পরেও খেলা দেখেছি, তো ভাবতাম সৌরভ গাঙ্গুলি মানে জীবনে কোনোদিন আউটই হয়নি। ভাই আমার এত ভালো ব্যাটসম্যান, ও জীবনে কোনোদিন আউট। সৌরভ গাঙ্গুলি সবাই চেনেন তো আপনারা। আমি হয়তো ওর জীবনে কোনোদিন আউট হয়নি, কিন্তু যখন বড় হয়ে এবার প্রত্যেকটা ম্যাচ মাঝে ট্রায়ালে আসে ফেসবুক ইউটিউবে, দেখি ওদের বহুবার আউট হয়ে গেছে। তার সত্ত্বেও সব থেকে বড় ব্যাটসম্যান নাকি? এটাই হচ্ছে ব্যাপার। তো রিজেকশন কিন্তু আপনাকে ফেস করতেই হবে, যত বড় লিডার হোক না কেন। যে যত বড় লিডার তার তত বেশি রিজেকশন ছিল, ঠিক আছে? আপনি ছোট লিডার, রিজেকশন সংখ্যা কম। আমি বড় লিডার, আমার রিজেকশন সংখ্যা প্রচুর, ঠিক আছে? রিজেক্টের মা বাবা নেই। কিন্তু আমি যদি রিজেকশনগুলোকে সহ্য করে যদি কুইট করে দিতাম, পার্সোনালি নিয়ে যাওয়া হবে না, থাক বাদ দাও, ছেড়ে দিচ্ছি, তাহলে হতো? আসতে পারতাম এই জায়গায়, ঠিক আছে? প্ল্যান দিতে গেছি, আমি আর ইনফার প্রচারে গেছি, সেই প্রচারের লিফলেট এখন আমার কাছে আছে। গলা ধরে নিয়ে যাচ্ছি, বলছি চল তুই আমাকে কাজ দিবি, এই দেখ আমার এখানে কজন কাজ করে। একটা ঘরে নিয়ে গিয়ে দেখছি 10-12 জন ছেলে সেলাই মেশিন চালাচ্ছে। তা সেখানে আমি কি করবো? তখন তো নতুন শুরু করে চুপচাপ মাথা নিচু করে চলে আসলাম। এইবার মধ্যে দিতে বাদ দাও, চলো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো যদি সেখানে ভাবতাম যে না আমি করবো না, কাজ ছেড়ে দেবো, তাহলে কোনোদিনই আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আলটিমেটলি কি বললাম বোঝা গেছে? বুঝতে পেরেছেন তো? বড় ট্রেনিং আমি ফাইনালি আরো একবার রিমাইন্ড করে দিয়ে আজকে সেশন শেষ করব, ঠিক আছে? দেখো তো, ঠিক আছে? আমি যেটা বলে শেষ করব, রিমাইন্ড করে দিচ্ছি আরো একবার যা যা শিখলেন, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখুন আমাদের এখানে যে সেশনগুলো আমরা করাই সেগুলো কিন্তু কোনো স্কুল কলেজে শেখানো হয় না, সেই সমস্ত সেশন কিন্তু আমরা এখানেই করাই। তো প্রথমে আমি কি বলেছি, ইএলএস এ যুক্ত হয়েছেন, আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে একটা খাতা তৈরি করবেন, যে খাতায় শুধু ইএলএস এর কাজই থাকবে। সেই খাতায় আপনি প্রথম পৃষ্ঠায় কি লিখবেন? স্বপ্ন, ড্রিম। লিস্ট নয় ম্যাডাম, ড্রিম। আপনাকে আগে কি করতে হবে? স্বপ্ন লিখতে হবে, ড্রিম, স্বপ্ন। তাহলে প্রথমত আপনি কি করবেন? স্বপ্ন, তাই তো? তারপরে আপনি লিস্ট বিল্ডিং করবেন, সেই লিস্ট থেকে বেছে বেছে ইনভাইট করবেন, ইনভাইট করার পরে বিজনেস প্ল্যান দেবেন, ফলো আপ করবেন, টাচ আপ করবেন, তারপরে তাকে একটা মিটিং অ্যাটেন্ড করাবেন, যেভাবে বললাম। তারপরে নিজের ভিতরে কি পরিবর্তন আনবেন, ইনভাইট করার সময় কিভাবে কথা বলবেন, ঠিক আছে?
আপনার বিওপি দেওয়ার সময় একটা দাতা ভাব আনতে হবে, অভ্যন্তরীণ পরিবর্তন, নিজের মনের ভিতর থেকে দাতা ভাব, বাহ্যিক পরিবর্তন, চাল চলন, কথাবার্তা, এলাকা পোশাকে পরিবর্তন, নাকি এই বিষয়গুলো পরিবর্তন আনতে হবে। তারপরে এক এক করে বললাম যে রিজেকশন কিভাবে কি ফেস করে, কিভাবে কি ট্যাকেল করবেন, কি কি প্রশ্ন ফেস করেন, তার এগেইনস্টে কি করবেন, এগুলো প্র্যাকটিক্যালি যত করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। কি বললাম, বোঝা গেল? এবার ফাইনালি আপনাদের যেটা ওভারঅল যেটা শিখলেন, তো আমি কিছু প্রশ্ন আপনাদেরকে করব, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু একদম সহজ জোরে উত্তর দিতে হবে এবং মন থেকে উত্তর দিতে হবে। বুঝতে পারছেন তো কি বলছি? রেডি আছেন না প্রশ্ন উত্তর দেওয়ার জন্য? সবাই একসাথে উত্তরগুলো দেবেন, কেমন? তাহলে প্রশ্নগুলো করি। হ্যাঁ, একবারই তো হিমিয়ে যাচ্ছে। প্রশ্নগুলো কি করব? একদম। তো প্রথম প্রশ্ন আমার আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যে আপনাদের কি ইএলএস এর উপর মন থেকে ভরসা আছে? ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটা সুন্দর কোম্পানি, এটা কি আপনারা মানেন? ইএলএস কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর, এটা কি আপনারা মানেন? ইএলএস এর বিজনেস প্ল্যান যে কোনো মানুষের জীবন পরিবর্তন করতে পারে, এটা কি আপনারা মানেন? আমাদের কোম্পানি সর্বদা সত্য এবং ন্যায়ের পথে চলে, এটা কি আপনারা মানেন? ইএলএস বছরের পর বছর ধরে চলবে, পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত, এটা কি আপনারা মানেন? তো যদি আপনার ভিতরে এই প্রত্যেকটা জিনিস 100% থাকে, তাহলে আপনাকে ইএলএস এর সাকসেস থেকে কেউ আটকাতে পারবে না। তো ফাইনালি যেটা বলে শেষ করব, আপনারা প্রত্যেকেই মানে যতই আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ততই কম হয়ে যাবে। তার কারণ কি, দেখুন আমরা জার্নি শুরু করেছি একটা উদ্দেশ্য নিয়ে, যে আমরা আমাদের সমাজে একটা পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তনটা আনা আমাদের একার পক্ষে কখনোই সম্ভবপর নয়। তো এই পরিবর্তনের পথে আপনারাও প্রত্যেকে শামিল হয়েছেন, সেখানে আপনারাও আপনাদের জীবনটাকে পরিবর্তন করবেন এবং বাকি 5 জন মানুষেরও কিন্তু জীবন পরিবর্তনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের মতো বড় উদার মানসিকতার মানুষদেরকে আমরা ইএলএস এ পেয়ে নিজেদেরকে ধন্য মনে করি। তো প্লিজ নিজেদের জন্য একবার জোরে হাততালি। আর সর্বোপরি যে বিষয়টা বলে শেষ করব, যে দেখুন এই যে ইএলএস মার্কেটিং বিজনেস কনসেপ্ট কিন্তু সকলের জন্য নয়। এই বিজনেসে সবাই আপনার সাথে আসবে না। এই বিজনেসে তাদেরকে প্রয়োজন যারা আপনার মতো পরিশ্রমী, যারা জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, তাদের মতো মানুষদের কিন্তু আপনাদের এই বিজনেসে প্রয়োজন। আপনারা যাকে তাকে বিজনেস প্ল্যান দিচ্ছেন, যাকে তাকে ধরে বেঁধে অফিসে নিয়ে আসছেন, ইএলএস কর, জীবন পরিবর্তন কর, কোনোদিনও কিন্তু হবে না। তো সুতরাং আমার কাছে কথা হচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন যারা পরিশ্রমী, বড় কিছু করার স্বপ্ন দেখে এবং নিজের সাথে সাথে আরো বাকি 5টা মানুষের জীবন পরিবর্তনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বোঝা গেল? তো আজকের মতো আমি ট্রেনিং সেশন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমি মঞ্চে ইরফান স্যারকে ডেকে নেব। ইরফান স্যার প্লিজ কন্টিনিউ করো। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।